রাতভর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে গ্যাস ফিল্ড ও জ্বালানি ডিপোতে আগুন, ইসরায়েলে নতুন করে নিহত ৫। রাজনীতির পাশার দানে এগিয়ে থাকলেও শর্ত পূরণের চ্যালেঞ্জে বিএনপি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপি জামায়াতের। চট্টগ্রামে নাজুক সরকারি আইসিইউ সেবা, জনবল ও আনুষঙ্গিক যন্ত্রপাতির সংকট, দ্রুত সমস্যা সমাধানের আশা। রিমঝিম ছন্দে নগর প্রকৃতিতে আষাঢ়ের আগমন, জলবায়ুর হেরফেরে বর্ষার বৈশিষ্ট্যে পরিবর্তন। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। টানা 2 রাত হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল ও ইরান। তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে উত্তর ইসরায়েলের হাইফা শহরে নতুন করে প্রাণ গেছে আরও 5 জনের। আহত হয়েছেন অন্তত 20 জন। এ নিয়ে 2 দিনের ইরানি অভিযানে অন্তত 9 মৃত্যু দেখল ইসরায়েল, আহত অন্তত 2 শতাধিক। এছাড়া তেল আবিব, জেরুজালেম সহ বড় সব কয়টি শহরে চলছে অভিযান। এতে বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়েছে জায়নবাদীদের। অন্যদিকে ইরানে 2 দিনে প্রাণহানি 80, আহত অন্তত 8 শতাধিক। শনিবার রাতে তেহরানে গ্যাস ক্ষেত্রে হামলা চালায় আইডিএফ। একই সাথে হামলা হয় শেহরান জ্বালানি ডিপোতেও। এতে কারখানাটিতে আগুন লেগে গেলেও ভোরের আগেই সেটি নিয়ন্ত্রণে আসে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এখন বড় প্রশ্ন তুলে দিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বশির। এই মিসাইল ব্যবহার করেই শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে সফল হামলা চালিয়েছে তেহরান। কাসিম বশির মিসাইল ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম, দাবি ইরানের। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার মধ্যে আলোচনায় কাসিম বশির ক্ষেপণাস্ত্র, যা 1200 কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম। বিশেষ করে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারে মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র। মাত্র 1 মাস আগেই যা তুলে দেওয়া হয় ইরানি রিভলিউশনারি গার্ডের হাতে। মূলত প্রতিশোধের প্রতীক হিসেবে নামকরণ করা হয় এ ক্ষেপণাস্ত্রের। 2020 সালে ড্রোন হামলায় নিহত ইরানি সেনাপতি কাসেম সুলাইমানির নামে নামকরণ হয় এটির। অন্যদিকে ইসরায়েলের আছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং আমেরিকান থার্ড, যা বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাডার দিয়ে টার্গেট শনাক্ত করা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ, মূলত এ 3 ভাবে কাজ করে এ ব্যবস্থা। ইরান ইসরায়েল মধ্যকার সীমান্ত না থাকায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য দুদেশকেই ব্যবহার করতে হয় ইরাক, সিরিয়া ও জর্ডানের আকাশসীমা। আগে ইসরায়েলের জন্য সিরিয়ার আকাশসীমা ব্যবহারে বাধা থাকলেও বর্তমানে দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ক্ষমতায় আসার পর তুলে নেওয়া হয় এই নিষেধাজ্ঞা। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেল আবিবকে জানিয়ে দেয় ইরাকে মোতায়েন করা মার্কিন সেনাবাহিনী। তারপর তা দ্রুত ইন্টারসেপ্ট করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে উচ্চগতি সম্পন্ন কাসিম বশির ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট হওয়ার আগেই আঘাত হানে তেল আবিবে। সাম্প্রতিক সংঘাতে কাসিম বশির ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে ইরানের সামরিক সক্ষমতার। ইফশিতা জামান, চ্যানেল 24। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের রেশে চাপা উত্তেজনা দেশের রাজনীতির ময়দানে। বিএনপি ঐতিহাসিক মুহূর্ত বলেও উল্টো সুরে কথা বলছে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী। এনসিপি নেতারা প্রশ্ন তুলেছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে।
গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে শুরুর দিকে ছাত্রনেতৃত্ব চালকের আসনে থাকলেও 10 মাসের ব্যবধানে নির্বাচন ইস্যুতে বল এখন বিএনপির কোর্টে। সংস্কার, জুলাই সনদ ও গণহত্যাকারীদের বিচারের দাবি ছাপিয়ে গত কয়েক সপ্তাহে রাজনীতির কেন্দ্র নির্বাচনের দিনক্ষণ। সর্বশেষ লন্ডনের বৈঠকে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে একরকম সমঝোতার পর এখন অনেকটাই ব্যাকফুটে তরুণদের দল এনসিপি। এমন অবস্থায় কোন পথে হাঁটবেন তারা? এর আগে আমরা দেখেছি একটা দূতাবাস কেন্দ্রিক রাজনীতি, দলগুলো দূতাবাসে বিচার আচার দিত। এখন দেখা যাচ্ছে যে আপনি দেশের সমস্যা নিয়ে লন্ডনে গিয়ে সমাধান করছেন। এই জিনিসগুলোকে আমরা আসলে মনে করি যে বাংলাদেশ রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা না। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সংস্কার এবং বিচারের মতো বিষয়গুলো এই মিটিংয়ে বৈঠকে উপেক্ষিত থেকে গেছে এবং একই সাথে নির্বাচনের সময়সীমা সেটা কবে অনুষ্ঠিত হবে বা না হবে এই বিষয়গুলো বিচের মাটিতে বসে ফয়সালা হওয়া, সেখান থেকে ঘোষণা আসাটা বাংলাদেশের রাজনীতির জন্য আমরা ইতিবাচক হিসেবে দেখি না। এনসিপির নেতারা বলছেন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের ভাবনা বাদ দিয়ে বিএনপি শুধু নির্বাচনমুখী হয়ে পড়লে দেশে 2018 সালের মতো ঘোলাটে পরিস্থিতি তৈরি হতে পারে। সংস্কার না হয়ে নির্বাচন হলে জনগণের ক্ষতি আছে এবং সেটা বিএনপির জন্য আত্মঘাতী হবে। কারণ যারাই এই পুরনো সিস্টেম, পুরনো স্ট্রাকচারের অধীনে সরকারে বসবে তারা নানা ধরনের সমস্যার মধ্যে পড়বে এবং আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সরকার যেন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, বিচার এবং সংস্কারকে বাস্তবায়ন করতে পারে সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। যদি এই কর্তব্য থেকে কোনো রাজনৈতিক দল পিছু পা হয়, অবশ্যই জনগণ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। এদিকে বিএনপির পক্ষ থেকে বলছে, বিচার ও সংস্কারের পক্ষে এই দলটি। লন্ডন বৈঠকের মাধ্যমে পূরণ হয়েছে দেশের মানুষের প্রত্যাশা। একটি যুগান্তকারী, ঐতিহাসিক এবং দিক নির্দেশনামূলক বৈঠক। এটা জাতির প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা ছিল। তাই তার মধ্য দিয়ে আমরা রোড টু ভোট, ভোটের রাস্তা এবং রোড টু ডেমোক্রেসি খুঁজে পেয়েছি। সংবিধান সংক্রান্ত সংস্কার বা সংশোধনীগুলো বাদে বাকি যে সমস্ত সংস্কারে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব এবং সকল সংস্কার বাস্তবায়ন করতে 1 মাসের বেশি সময় লাগবে না, সেটা আমরা আগে অঙ্ক করে বুঝিয়ে দিয়েছি। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের আপাত নিশ্চয়তা বিএনপির জন্য কিছুটা স্বস্তির হলেও আছে শর্ত পূরণের চাপ। বিচার ও সংস্কারের মতো বিষয়গুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকার বিএনপির ঘাড়েই তুলে দিয়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে অন্য রাজনৈতিক শক্তির কতটুকু আস্থা আর সমর্থন মিলবে সেই প্রশ্নের উত্তরও খুঁজতে হবে বিএনপিকে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। শুক্রবার দেশবাসীর নজর ছিল লন্ডনে। নির্বাচনের সময়সীমা, বিচার ও সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছিল ডক্টর ইউনূস, তারেক রহমানের বৈঠকের উপর। সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পর জানা গেল দুপক্ষের সন্তুষ্টির কথা। বলা হলো, বিচার ও সংস্কার প্রক্রিয়া এগুলে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। অনেকের মতে রাজনীতির পাশা খেলায় বিএনপি এগিয়ে থাকলো, কিন্তু এগিয়ে থাকার স্বস্তি এনেছে কিছুটা চ্যালেঞ্জও। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার, সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সহ অন্য কমিশনের মৌলিক সংস্কারের সবকিছুর বাস্তবায়নে ভর নিতে হবে বিএনপিকেই। তাহলে বিএনপিকে হয় দেখাতে হবে তারা সংস্কারের প্রতি কমিটেড। কিছু গুরুত্বপূর্ণ সংস্কার যেটা বললাম ক্ষমতার ভারসাম্য সেইটার সাথে সংযুক্ত, সেই ব্যাপারে তাদেরকে এগ্রিমেন্ট দেখাতে হবে, অথবা তাদেরকে পুরোটা ডিনাই করতে হবে। এবং যদি পুরোটা ডিনাই করে তখন কিন্তু সরকার বলতে পারে আবারও যে আমরা এটাকে কন্ডিশনাল রেখেছিলাম এই সংস্কারগুলোর উপরে, এই কন্ডিশনগুলো ফুলফিল হয় নাই, তাহলে ফেব্রুয়ারিতে তো আমরা নির্বাচন করতে পারছি না। রাজনৈতিক ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট যে রাজনৈতিক শক্তিগুলোর সমর্থন ছাড়া বিএনপির জন্য সামনের পথ চলা খুব একটা মসৃণ হবে না। এই চ্যালেঞ্জ কিভাবে উতরাবে দলটি, সেই পথনকশাও মাথায় রাখার পরামর্শ এই বিশ্লেষকের। ইলেকশন পরবর্তী সময়ে সংসদে যখন সংবিধান সংশোধন হবে বা সংবিধান রিরাইট হবে, যেটাই হোক না কেন, সেই জায়গাতে এসে যদি দেখা যায় হচ্ছে গিয়ে বিএনপি তার পূর্বের প্রতিশ্রুতি কোনো কিছুই বাস্তবায়ন করছে না, বা যেই প্রেক্ষাপটে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি সেটার সাথে বিএনপি কমপ্লিটলি রিজেক্ট করতেছে, সেই কেসটা কিন্তু বানানো বিএনপির এগেইনস্টে অনেক বেশি সোজা হয়ে যাবে রাজনৈতিক দলগুলোর জন্য। এই বিশ্লেষকের মতে বিচার সংস্কারের বিষয়গুলো স্পর্শকাতর। সুনিপুণভাবে এগুলো বাস্তবায়ন করা না গেলে শঙ্কা আছে রাজনৈতিক মতবিরোধ সংঘাতের রূপ নেয়ার। এই উইন্ডোটা যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে কি আমরা একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।
জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আইটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, দায়িত্ব হস্তান্তর করে নিজ কাজে ফিরতে চান তিনি। এছাড়াও তিনি বলেন, অনেকেই ভেবেছিল ক্ষমতা দীর্ঘায়িত করতে চাই, তাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের স্মরণীয় নির্বাচন, যা সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, সব সমস্যার মূলে আছে সংবিধান এবং নির্বাচন, তাই সংবিধানের রিডিজাইন করতে চায় তার সরকার। He had to address Bangladeshi people. He announced it, and we are very serious about it. We want to pursue that date, make sure. People were wondering when will the actual date for election, because they were worried whether there'll be election at all. They are worried that I may continue forever. I'm not a politician. I'll be eager to hand over the responsibility and go back to my work. গ্রীষ্মের তাপদাহ কাটিয়ে এলো জলছবির নতুন দিন। শুরু হলো মাটির সঙ্গে মেঘের মৃদু সংলাপ। রিমঝিম ছন্দ তুলে ষড়ঋতুর এই বাংলায় জানান দিল আষাঢ়ের আগমনী। নগর প্রকৃতি আজ তাই বর্ষার রং রূপে সিক্ত। আলমগীর হোসেনের তোলা ছবিতে তানজিলা আফসানার প্রতিবেদন। আবার এসেছে আষাঢ়, অনুপম আবেশে জড়ানো কাব্যময় দিন। নগরাগিনায় ঝরে পড়ে রিমঝিম। আসে বৃষ্টির সুবাস বাতাস, ফোঁটা ফোঁটা জলে প্রকৃতির ঘুম ভাঙিয়ে ফুল পাখিকে রাঙিয়ে জানিয়ে দেয় ঋতুতে এসেছে নতুন অতিথি। এ কেবল টুপটাপ ঝরে পড়া পানি নয়, গন্ধ আর অনুভূতির মিশেলে জাগিয়ে তোলে স্মৃতির ঢেউ, যেখানে ফিরে যায় দুরন্ত কৈশোরের দিনগুলি। যখনই বৃষ্টি পড়ছে কোনো একটা আওয়াজ পাইতাম বা কিছু একটা, আমার পুরা পরিবারের সব কাজিনসরা, আমার ভাই বোনরা সবাই একসাথে নেমে আসতো, সবাই একসাথে গিয়ে আম কুড়াইতে চাইতাম। তো বৃষ্টির ওয়েদার সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আপনি আপনার মনের যত গ্লানি আছে সবগুলো ধুয়ে মুছে যায় একেবারে বৃষ্টিতে ভিজলে। বাদল দিনের প্রথম কদম বর্ষার বাহারি ফুলগুলো জানান দেয় জলবায়ুর হেরফের এখনো পুরোটা এলোমেলো করে দিতে পারেনি ষড়ঋতুর রং। কৃষি ও কৃষকের জীবনচক্রের ঋতু পরিবর্তনের এই বাস্তবতা নতুন কিছু নয়, তবে এই সময়টাতে উর্বর হয়ে ওঠা ফসলের মাঠ নতুন করে হাসি ফোটায় কৃষকের মুখে। আষাঢ় মানে শুধু বৃষ্টি নয়, এ এক রূপান্তরের গল্প। প্রকৃতি ফিরে পায় প্রাণ, মানুষ পায় স্বস্তি। বর্ষা যেন হয়ে ওঠে আবেগ, প্রেম আর কৃষির এক মেলবন্ধন। পাইপের খেতে বা কোনো তরি তরকারি খেতে ওগুলা মাটি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে বৃষ্টিটা হইলে বাদে ফসলটা ভালো হয়। আষাঢ়ের একটা আনন্দ আমরা গ্রাম বাংলার মানুষ উপভোগ করে আসছি শত সহস্র বছর ধরে, এখনো করছি। মৌসুমি বায়ুর প্রভাবে এবছর আষাঢ়ের 2 সপ্তাহ আগে থেকেই ঝরেছে বৃষ্টি, তাই তো আবহাওয়াবিদের চোখে বর্ষার বৈশিষ্ট্যগুলো আর আগের মতো নেই। বৃষ্টিপাত, তাপমাত্রা এবং ঘূর্ণিঝড়, মৌসুমি লঘুচাপ সিস্টেম, বজ্রপাত, এইসব বৈশিষ্ট্যগুলির মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। স্বল্প সময় বৃষ্টিপাত, বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়, এইরকম পরিবর্তন এসেছে। আবার বঙ্গোপসাগরে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে লঘুচাপের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বৃষ্টি যেমন ভেজায় ধুলো মাটি, তেমনি ভিজিয়ে দেয় বাঙালির হৃদয়। আষাঢ় তাই তো শুধু একটি ঋতুর নাম নয়, এ এক অনুভূতির জাগরণ ও চিরকালীন আত্মিক বন্ধন। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা। সংবাদে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ সকাল 7টার খবরে। করোনা আর ডেঙ্গু প্রাদুর্ভাব সামনে রেখে চট্টগ্রামে নাজুক সরকারি আইসিইউ সেবা। করোনার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে থাকা 18 আইসিইউ শয্যার পুরোপুরি প্রস্তুত নয় একটিও।
নেই জনবল সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি। তবে আগামী কয়েকদিনের মধ্যে সংকট কাটিয়ে ওঠার আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ড। সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় এখানে বরাদ্দ রাখা হয়েছে 5টি শয্যা, কিন্তু ভেন্টিলেটর সহ আনুষঙ্গিক সুবিধা না থাকায় এসব শয্যা অনেকটাই অকার্যকর। শুধু করোনা ওয়ার্ডের এসব আইসিইউ শয্যাই নয়, এই হাসপাতালে থাকা 18টি আইসিইউ শয্যার একটিতেও ভেন্টিলেটর নেই। হাইফ্লো নেজাল ক্যানুলা আছে মাত্র 4টির, বাইপাইপ আছে 4টির, আর সিরিঞ্জ পাম্প আছে মাত্র 6টির। চরম সংকট জনবলের। সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনার চিকিৎসায় 18 শয্যার আইসিইউর জন্য যেখানে সব মিলিয়ে মেডিকেল অফিসার দরকার কম বেশি 20 জন, সেখানে আছেন মাত্র 2 জন। 30 জন নার্সের জায়গায় বরাদ্দ থাকে 6 জন। আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী সহ 15 জন সাপোর্টিং স্টাফের জায়গায় আছে মাত্র 6 জন। কান্না করা ছাড়া কিছু নেই। এত সুন্দর একটা সার্ভিস কিভাবে নষ্ট হয়ে গেল? কোনো ভেন্টিলেটর নেই, জনবল নাই, ডাক্তার নাই। 18টা আইসিইউ থাকার পরও আইসিইউগুলো যদি এইরকম চরম অবহেলা অবজ্ঞায় নষ্ট হয়, এর থেকে আসলে দুঃখজনক কিছু হতে পারে না। জনস্বাস্থ্যবিদদের মতে, ডেঙ্গুর চোখরাঙানি আর করোনার প্রাদুর্ভাব মিলিয়ে সামনের দিনগুলোতে প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সরকারি আইসিইউ সচল রাখা শুধু নয়, বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার বিকল্প নেই। একেবারে ছোট থেকে বড় সবাই বিপদে। এই বিপদ থেকে উদ্ধার করতে সরকার একা না পারলে সবাইকে আহ্বান করে এই জিনিসগুলা খুব ইমিডিয়েটলি দরকার। কমসে কম 200 জন রোগীর জরুরি চিকিৎসা দেওয়া যায়, এই জাতীয় পুরোপুরি ম্যানেজমেন্ট রাখবে। আইসিইউ শয্যার এমন সীমাবদ্ধতা নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরাও। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যা সমাধানের আশা তাদের। আমাদের ভেন্টিলেটর বেশ কিছু পাইপলাইনে আছে, সম্ভবত 2-1 দিনের মধ্যে এগুলো সেট আপ হয়ে যাবে। ইঞ্জিনিয়ার একটা স্পেশাল টিমও আসতেছে, যে ছোটোখাটো যে প্রবলেমগুলো সচল করার জন্য প্রয়োজন, ওনারাও আসলে কাল পরশুর মধ্যে, যেহেতু ঈদের একটা বন্ধ গেছে এই জন্য একটু গ্যাপ করছে, কাল পরশুর মধ্যে ওনারাও আসলে ওনাদের অ্যাকশনে কাজে নেমে পড়বেন। চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসায় 20 শয্যার আলাদা ওয়ার্ড চালু করেছে জেনারেল হাসপাতাল, যেখানে শনিবার ভর্তি ছিলেন 2 জন। প্রস্তুতি থাকলেও এখনই করোনা রোগী ভর্তি নিচ্ছে না চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। বগুড়ায় স্কুল ছাত্রীকে বিয়ে দিতে অস্বীকৃতি জানালে বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম সহ 2 জনকে আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, নিহত শাকিলের স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় জিতু ইসলাম, কিন্তু তাতে অস্বীকৃতি জানালে শনিবার শাকিলকে মারধর করে জিতু ও তার সহযোগীরা। পরে শাকিল পালিয়ে বাড়ি চলে যায়। বিকেলে জিতু সহ 6 থেকে 7 জন মোটরসাইকেলে করে তুলে নিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় মধ্যপাড়া করতোয়া নদীঘাট এলাকায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি। অভিযুক্ত জিতুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।